যেদিন ফজলুর রহমানরা এসেছিলেন, তারা যে সকালবেলায় দিল্লির সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিলেন, যার সেই সম্পাদকদের মিলিত হওয়ার ট্রান্সক্রিপ্ট আমি বাংলাদেশের মিশন থেকে পেয়েছিলাম। সেখানে কিন্তু বলা আছে যে তারা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা তারা উঠিয়ে গোটাবেন। যে খলিলুর রহমান এটা ভারত সরকারকে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার একটা স্পেস বাংলাদেশে আছে, এগুলো খুব আশা করছি খুব দ্রুত শীঘ্র শুরু হবে। এটাও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি ঠিক করবেন। গত 10ই এপ্রিল 17ই এপ্রিল পরপর দুদিন তিনি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে যারা যুক্ত হয়েছিল ফেসবুকে তাদের সকলেই বলবো 100 ভাগ তারা জননেত্রী শেখ হাসিনা, দেশনেত্রী শেখ হাসিনা তার প্রতি অকুণ্ঠ আস্থা জ্ঞাপন করেছেন। একজন কাউকে বলতে শুনিনি যে আপনি মাননীয় দয়া করে পদটা ছেড়ে সরে যান, অন্য কাউকে আসতে দিন, তাহলে আমরা বাঁচি, এরকম তো কথা কেউ বলেননি। তারা বলেছেন আপনি না থাকলে পার্টিটাই উঠে যাবে। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সর্বদলীয় অতিথি হিসেবে আছেন। বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিমানে তাকে দিল্লি পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি যখন সেখানে যান তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এরপর যে মামলাগুলো এখানে হয়েছে সে মামলাগুলো বিচার প্রক্রিয়া নিয়ে ভারত সরকার সবসময় প্রশ্ন তুলেছে। এবং সর্বশেষ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়ালের একটা বক্তব্য বাংলাদেশের মিডিয়াতে, ভারতীয় মিডিয়াতে এসেছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আসলে ব্যাপারটা জয়সওয়াল আসলে কি বলেছেন, নতুন কি বলেছেন? বাংলাদেশের মিডিয়াতে যা বেরিয়েছে বা ভারতের মিডিয়াতে বেরোয়নি। বাংলাদেশের মিডিয়ারা বেশি শিক্ষিত, সেই জন্য ভারতের মিডিয়ারা অতটা নয়। তারা তো সব বলছেন, এক কথায় সোজাসুজি বলে দিলেন পর্যালোচনা করেছে। গোটা উত্তরটা ট্রান্সক্রিপ্টটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ওয়েবসাইটে দেওয়া আছে। কেমন সেই বক্তব্যটা নভেম্বর মাসে ইউনূস যখন ছিলেন তখন তার যে উত্তর ছিল তার সঙ্গে কতটা পার্থক্য এটা একটু বিচার করে কেউ যদি দেখে তো ভালো হয়। এখন হেডলাইন করার জন্য পর্যালোচনা করা হচ্ছে, ভারত যেন এই প্রথম পর্যালোচনা করছে। পর্যালোচনা তো প্রথম দিন থেকেই করছে, যেদিন থেকেই বাংলাদেশ বলছে, ইন্টারিম সরকারই হোক আর নির্বাচিত সরকারই হোক। প্রথম কথা হচ্ছে যেটাতে বলা আছে যে ভারত সরকার তার আইনি এবং বিচার বিষয়টি নিয়ে খোদ পর্যালোচনা করে দেখছে। তার মানে তো এই আমরা বুঝছি, তো ভারতীয়রা বুঝেছি বিচারটা সঠিক হয়েছিল কিনা এটাও পর্যালোচনার মধ্যে আছে। বিচারটা যেটা করা হয়েছিল সেটাই যে সঠিক তা তো নয়, সেটা তো বলেননি উনি। বিচারটা সঠিক শাস্তি হয়েছিল, বাকি হয়ে ঠিক হয়েছে এরকম বলেছেন? বলেননি তো। উনি বলেছেন পর্যালোচনা করা হচ্ছে, বিচারটাও পর্যালোচনা হচ্ছে। বিচারের পর্যালোচনাটা তো সম্পর্কে অতীতে ভারত সরকার একটা বিরাট একটা বিবৃতি আকারে মানে ছিল যে কি রায়টার মনে বিরক্ত করে, রায়টা ট্রাইব্যুনালটা সঠিকভাবে গৃহীত হয়নি। যে আদালত যে আইনের দ্বারা তৈরি হয়েছে সে আইনের দ্বারা তৈরি করাটাও সঠিক হয়নি। যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল সে ক্যাবিনেট সিদ্ধান্তটা ওটা সঠিক হয়নি। যারা বিচারপতি নিয়োগ হয়েছে তাদের বিচারপতি নিয়োগ হওয়ার নিযুক্ত হওয়ার যোগ্যতা নেই। আইন ও যারা অপরাধী তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থনে। এটাই পর্যালোচনার বিষয়। তো কি মুশকিল, তার থেকে তো সরে এসছে ভারত সরকার। আমরা ভারতীয়রা জানি সরে এসছেন কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন দেখলাম এটা নাকি ভারতীয় মিডিয়াতেও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। ভারতীয় মিডিয়া বলতে আমি তো ভারতীয় দিল্লিতে থাকি, আমি দিল্লিতে একটি কাগজে 2 পাতায় দেখেছি, হিন্দুস্তান টাইমসে। আমি টাইমস অফ ইন্ডিয়া দেখিনি, ইন্ডিয়ান এক্সপ্রেস দেখিনি, হিন্দুতেও ছাপা হয়। ভীষণ গুরুত্ব দিয়েছে তারা। কারণ তারা গুরুত্ব এই কারণে দেয়নি, এটা হচ্ছে এর মধ্যে খবরই নেই। কে ছেড়েছিল? যিনি প্রশ্ন করেছিলেন যে কাগজে হিন্দুস্তান টাইমসে, তিনি প্রশ্নটা করেছিলেন, মানে তিনি ছেড়েছিলেন। এবং তিনি একটা লাইন উল্লেখ করেও ছিলেন যে হ্যাঁ এটা আগে থেকে স্লাইট একটু চেঞ্জ বলে মনে হচ্ছে স্ট্যান্ডে। পরে তাকে বোঝানো হয়েছে কোনো স্ট্যান্ডের চেঞ্জ কিছু নেই, একই স্ট্যান্ড।
আমি যেটা বলছি সেটা যদি ভুল হয় তাহলে কেউ ব্যাখ্যা দিতে পারে। আমি বলছি আইনি দিক, বিচার বিভাগীয় দিকটা পর্যালোচনা করা হচ্ছে, এবং তার সঙ্গে যুক্ত করা আছে কি, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। সকল পক্ষ বলতে আওয়ামী লীগও একটা পক্ষ, সেটা তো পক্ষ নয়। আওয়ামী লীগ ছাড়া আলোচনা হবে এরকম তো কোনো ব্যাপার নয়। ভারত সরকার সেদিন অনেকভাবে বলেও দিয়েছেন যে ভারত সরকারের আওয়ামী লীগ সম্পর্কে নীতির কোনো পরিবর্তন হয়নি। তারা মনে করেন ইনক্লুসিভ সোসাইটি হওয়া উচিত, ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত, চেষ্টা করছেন। এখন তো একরকম সবাই মানেননি, কিন্তু এটা তারা বুঝেছেন, যেটা আমি জানি না, আমি বলেছিলাম হয়তো কিনা জানি না তোমার শোতে, সেটা হচ্ছে যে যেদিন ফজলুর রহমানরা এসেছিলেন, তারা যে সকালবেলায় দিল্লির সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিলেন, যার সেই সম্পাদকদের মিলিত হওয়ার ট্রান্সক্রিপ্ট আমি বাংলাদেশের মিশন থেকে পেয়েছিলাম। সেখানে কিন্তু বলা আছে যে তারা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা তারা উঠিয়ে ওঠাবেন, কিন্তু এইটা জন্য দ্বিপাক্ষিক সম্পর্কটা আটকে থাকবে তা নয়, কারণ তাদের তাগিদ আছে না। ভালো করে যদি ভেবে দেখো, বাংলাদেশ ভারত সরকারের আমন্ত্রণে তারা আসেন, তারা চেয়েছিলেন আসতে, ভারত সৌজন্যতা দেখে তাদের স্টপ ওভার ভিজিটে তাদের জায়গা দিয়েছিলেন, তারা এসে তাদের কত জল করেছে। সত্যি সত্যি তো অপ্রয়োজনীয় কারণে আসেননি, প্রয়োজন ছিল বলে এসেছেন। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সারের সংকট, এবং ব্যবসায়িক সংকট এবং ভিসা সংক্রান্ত সংকট, সেই বিষয়গুলোকে বাংলাদেশের মানুষকে অনেক বেশি বিরক্ত করে তুলছে। কেউ কেউ এরকম ধারণা করছে আরে শেখ হাসিনা থাকার সময় তো এগুলো সংকটগুলো ছিলই না, এরা তারপরে সংকটগুলো তৈরি হচ্ছে। পাঁচের মানুষের মধ্যে এই ধারণাটা আরো দৃঢ়ভাবে করে গেড়ে ওঠে, তার জন্য তাড়াতাড়ি বলছে একটু মেডিকেল ভিসাটা তাড়াতাড়ি করে দিই। তাড়াতাড়ি মেডিকেল ভিসা নিয়ে এনসিপির নেতাই চলে গেলেন তার বাবাকে নিয়ে। সেজন্য তাদের নাকি স্লোগান ছিল, কি স্লোগান ছিল? দিল্লি নয় ঢাকা ঢাকা, দিল্লি নয় ঢাকা ঢাকা। তুমি এটা জানো যে গত দুদিন ধরে বাংলাদেশ হাই কমিশন এখানে পাবনা এবং টাঙ্গাইল শাড়ি এক্সিবিশন চলছে। এখানে একটি কাগজ হেডলাইন করেছে যে আমরা ভারতীয়রা শাড়ি পরাই না, আমরা শাড়ির প্রদর্শনী করি, আমরা শিল্পীর মর্যাদা দিতে যাই। বাংলাদেশে তো আমরা ভারতীয় শাড়ি পরাতে দেখেছি না বড় বড় নেতাদের, আমরা শাড়ির প্রদর্শনীতে বিশ্বাসী, শাড়ি জ্বালাতে বিশ্বাসী। এটা নারীর প্রতি অপমান, শাড়িকে জ্বালানো, সেটাই আমরা বিশ্বাসী। সুতরাং এই ঘটনাগুলো ঘটছে তো এখন, এবং খুব চমৎকার এক্সিবিশন হচ্ছে। আমি এটা বলি, চমৎকার এক্সিবিশন হচ্ছে। এবং তুমি বিশ্বাস করবে না, আমি গতকাল গিয়েছিলাম শাড়ি দেখতে, আমি পুরুষেরও শাড়ি দেখতে গিয়েছিলাম। প্রথম দিনের আমন্ত্রণে সব মহিলাদের আমন্ত্রিত ছিল বলে আমাদের জায়গা ছিল না পুরুষ হিসেবে। পরের দিন গিয়েছিলাম সকলের জন্য, শাড়ি অধিকাংশ বিক্রি হয়ে গেছে। বাংলাদেশের জামদানিও ছিল কিছু, আর টাঙ্গাইল এবং পাবনার সিল্ক হই হই করে ভারতীয়রা কিনেছে। কেউ বাড়িতে কিনে নিয়ে গিয়ে পড়ানোর জন্য কেনেনি, কিন্তু এটা বলার কথা। এবার আমি যেটা মূল প্রসঙ্গে সেটা বলতে চাচ্ছেন, এখানে ভারত সরকারের স্ট্যান্ডের কোনো পরিবর্তন হয়নি না, কোন স্ট্যান্ডের কোনো পরিবর্তন কিছু নেই। কোন স্ট্যান্ডার্ড ভালো করে আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন এই যে আইনগত প্রক্রিয়ার ব্যাপারটা, মানে যে বাংলাদেশ যদি অফিসিয়ালি কোনো অনুরোধ জানায়, তাহলে ভারত সরকার যেটা চায় ওই আদালতের ওই বিচারিক প্রক্রিয়ার সমস্ত ডকুমেন্টস গুলা তাদেরকে দেয়া, তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন। এটা ভারতের আদালতেও যেতে পারে, আদালতও এটা করতে পারে। বাংলাদেশ থেকে কি এমন ওই ডকুমেন্টস কি দেয়া হয়েছে, এমন কোনো তথ্য আছে? না, এমন কোনো তথ্য নেই যে কোন ওই তথ্যটা তারা দিতে পারবেন না, দেবেন না। বাংলাদেশের মানুষ কি রায়ের কপি জানেন? দেখেছেন? ওয়েবসাইটে আছে। বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত খোঁজ করেছেন যে রায়ের কপিটা রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ওই সময় আদালতে বলেছিলেন, মিডিয়াকে বলেছিলেন, তিনি রায়ের কপি চেয়েছিলেন, তাকে দেওয়া হয়নি। কে বাংলাদেশের, আমি তো বলছি যে কোনো নাগরিক, কোন সাংবাদিক, সম্পাদক, ওই যে একটা বিখ্যাত কাগজ আছে না তোমাদের ওখানে যেটা জমায়েতপন্থী, তার সম্পাদক সে রায়টার কপিটা নিয়ে পুরোটা ছেপে দিন না, পুরো রায়ের কপিটা নিয়ে ছেপে দিন না। ওই রায়ের যার ভিত্তিতে রায় হয়েছিল সেটা হচ্ছে
এখানে ছড়িয়েছে যে ভারত সরকারের প্রস্তাব হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাকে কাতারে যেতে হবে, নতুবা শেখ হাসিনা বিহীন নতুন আওয়ামী লীগ মেনে নিতে হবে। ভারত সরকারের নাকি এই ধরনের একটা প্রস্তাব শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, এইটা নিয়ে নানা মিডিয়ায় আলোচনা চলছে। না, কোনো বাংলাদেশের কাগজও কেউ লেখার সাহস দেখায়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আছে। বাংলাদেশের কোন কাগজ এরকম একটা খবর পেলে অনেক সাংবাদিক আছেন যারা বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ঘনিষ্ঠ, তাদের একটা দল তো আজকে চীনের উদ্দেশ্যে রওনা হলো, অনেক ঘনিষ্ঠ তারা। বিএনপির তো দল একটা রওনা হয়েছে চীনের উদ্দেশ্যে, মানে ওরাও আছে। তবে আজকে ভারতীয়দের সাংবাদিকদের একটা দল রওনা হচ্ছে সন্ধ্যেবেলা। সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলতে চাইছি, এই যে সংবাদটি কাতারে যেতে বলা হয়েছে এবং তিনি যেতে চাইছেন না, না ভারতের কাগজ, না পশ্চিমী সংবাদ মাধ্যম, না বাংলাদেশের কাগজ, কোথায় প্রকাশিত হলো আমি তো বুঝতে পারছি। হচ্ছে মানব জমিন নামের একটা পত্রিকাতে ছাপা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাতারে যেতে বলা হয়েছে। আমার তো মনে হয়েছে বলা হয়েছে ভারত থেকে মানব জমিনী সংবাদদাতাকে কালকেই কারাগারে দিল, এটাও তো বলা হয়েছিল। ওটা সত্যি হলো, এটাও সত্যি। আজে বাজে প্রচার করে কোনো লাভ আছে? দ্বিতীয় কথাটা যেটা বলছো সেটা আমি মানছি, এটা ঠিক যে খলিলুর রহমান এটা ভারত সরকারকে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার একটা স্পেস বাংলাদেশে আছে, কিন্তু সেটা শেখ হাসিনা থাকলে হবে না। শেখ হাসিনার বিকল্প যদি কেউ থাকেন এবং তারা যদি 15 বছরের ভুল স্বীকার করে নেন এবং তারপরে তারা যদি আবেদন করেন তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য, তো তাদের জন্য তখন তারা বিবেচনা করবে। এই দ্বিতীয় কথাটা কিন্তু আমি জানি সত্য। আমি কাতারের শব্দটা বলতে পারছি না, সেটা আমি জানি না। কাতার কেন, কাতারে হঠাৎ কেন? কাতারে আমেরিকান বেস আছে বলে মানব জমিনে সম্পাদক বাজপাতি যান ওখানে আমেরিকানদের কাছ থেকে ডলার আনতে, সেই কারণে নাকি আমি জানি না। সেটা কাতারটা কেন তার পছন্দ, মুখ থেকে বেরিয়ে আসেন অনেক অপরাধী মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। কাতারটা খুব পরিচিত। এবং দ্বিতীয়ত একটা রাজনৈতিক দল, বাংলাদেশের একটা রাজনৈতিক দল, এইটা তার নেতা কে হবে না হবে সেই দলটা ঠিক করবে। এখানে ভারত সরকার কি করবে? এখানে ভারত সরকার কিছু করার নেই, এটা আওয়ামী লীগকেই ঠিক করতে হবে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি ঠিক করবেন। গত 10ই এপ্রিল 17ই এপ্রিল পরপর দুদিন তিনি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে যারা যুক্ত হয়েছিল ফেসবুকে তাদের সকলেই আমি বলবো 100 ভাগ তারা জননেত্রী শেখ হাসিনা, দেশনেত্রী শেখ হাসিনা তার প্রতি অকুণ্ঠ আস্থা জ্ঞাপন করেছেন। একজন কাউকে বলতে শুনিনি যে আপনি মাননীয় দয়া করে পদটা ছেড়ে সরে যান, অন্য কাউকে আসতে দিন, তাহলে আমরা বাঁচি, এরকম তো কথা কেউ বলেননি। তারা বলেছেন আপনি না থাকলে পার্টিটাই উঠে যাবে, তাই না? আমার তো মনে হয় বিএনপির মধ্যে অনেক যোগ্য নেতা আছেন, তাদের কথা ভাবা উচিত বিএনপি কর্মীদের। কারণ বর্তমান নেতৃত্ব যা করছেন, যা বলছেন তার উল্টো করছেন। আমি দেখতে পাচ্ছি বলছেন পেট্রোলের দাম বাড়াবো না, ওমা পরের দিন বাড়িয়ে দিন। তাদের বিশ্বাস করা ডিফিকাল্ট হয়ে গেছে। মানুষ বিশ্বাস করবেন কিনা? বলছেন নিষেধাজ্ঞা মানি না, বলছেন নিষেধাজ্ঞা করছি। অদ্ভুত ধরনের বিষয়, তাই না? এগুলো তো এখন আমার তো নিজের ধারণা সত্যি সত্যি বাংলাদেশের অবস্থা ভারত পাশে না থাকলে খুবই সমস্যা দেখা দেবে। ধরুন মহামারী কোভিড এর সময় শেখ হাসিনা যেভাবে হ্যান্ডেল করেছে বাংলাদেশকে ওই ক্রাইসিসে, এটা নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষ বলে যান কিভাবে তিনি কোথা থেকে ভ্যাকসিন জোগাড় করে এনে দিয়েছেন এবং এই বিএনপি নেতাদের বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছে দিয়েছে, যারা সুস্থ সবল আছেন। এবং সেই আজকে তো আরেকটা ক্রাইসিস, মধ্য এশিয়ার এই ক্রাইসিসটা ক্রাইসিস নিঃসন্দেহে। এই ক্রাইসিসটার জন্য তারেক রহমান দায়ী এরকম কোনো কথা কেউ বলছেন, এরকম কেউ বলবেন। কিন্তু ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে, এইটা রাষ্ট্রনায়কের কাজ। রাষ্ট্রনায়ক সেটা করতে পারেন। তিনি প্রশাসন সম্পর্কে অভিজ্ঞ, প্রশাসন জানেন, যার দূরদৃষ্টি আছে, তিনি বুঝতে পারেন যে এই ক্রাইসিস আসতে চলেছে, তেলের ভান্ডার কি করে মজুত করবো। হঠাৎ ক্রাইসিসটা যখন তেলের লাইন 3.5 কিলোমিটার, তখন তিনি বাজারে বেরিয়েছেন তেল জোগাড় করতে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা তাকে 1.5 মাস আগে ভাবা উচিত ছিল। এখন যদি একটা পার্টির যদি মূল উদ্দেশ্য হয় কি করে খালি আওয়ামী লীগকে কোণঠাসা করবো, তাদের জেলে পড়বো, তো পরে তাদের যে মানুষের যে সমস্যা, সেই সমস্যার কথা তো তারা দেরিতে বুঝছেন না ওইটা করতে গিয়ে।
এইটা করতে গিয়ে ভুল বিপদ দেখে যাচ্ছেন। গোটা বাংলাদেশ আরেকটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু এটা বলছি। আমি আগে শেখ হাসিনার সময়ও বলেছিলাম বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, বিস্ফোরণ ঘটেছিল। তো এখন বলছি বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে পড়ছে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কেন বলছেন আপনি? আপনি কোন assumption থেকে বলছেন এটা? দেখছো না তুমি তেলের সংকট নিয়ে যারা সাধারণ চাকরি, সাধারণ যারা কাজ করেন, যারা বাইকে করে গিয়ে সংসার করেন, মানে ইয়েতে কিংবা রিক্সা, সিএনজি, তাদের কি অবস্থা, জীবনযাপনের অবস্থা কি? ভাগ্যিস তো অন্তত শহরের কিছু অংশ একটা মেট্রো রেল ছিল বলে যাতায়াত করতে পারছেন, তাও আবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এখন সেটার জন্য তো যাতায়াত করছে। এই কথাগুলো তো মানুষ এখন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন না। কিন্তু আমি বলছি যে এর ফলে কিন্তু এই সরকারকে এই সমস্ত ব্যাপার, মানুষের বেদনা সম্পর্কে সংবেদনশীল হওয়া দরকার। সেখানে রাজনীতি ছেড়ে বাকি প্রশাসনিক বিষয়টাকে লক্ষ্য দেখানো উচিত। সেখানে এমন কোন পরিবেশ, বাংলাদেশের এমন কোন স্বর্ণযুগ তৈরি হয়নি যে এখন এই সময় সিনেমা থিয়েটার দেখার বা গাল গল্প করার কোন সময় আছে। এখন বাংলাদেশের প্রশাসনের প্রয়োজন, প্রশাসকের প্রয়োজন। সিনেমা থিয়েটার দেখে প্রশংসা করার মতো সময় নয়, এখন সপরিবারে পূর্তি করার সময় নেই। বাংলাদেশকে এখন বাঁচাতে হবে, সেটা বড়। খলিলুর রহমানের সেই প্রস্তাবের পরে ভারত সরকার কোন জবাব কি আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে এগুলো তারা বলেছেন, কিন্তু লক্ষ্য করে দেখবে যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার অর্ধেক কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই, মানে সেগুলোকে গুরুত্বই দেওয়া হয়। সেই তারা বলেছেন আমরা শেখ হাসিনা, সাদুজ্জামান কামাল, হাদি হত্যাকারী, এদের ফেরত চেয়েছি, এগুলো আমরা খতিয়ে দিচ্ছি, বিচার করছি, এ কথাটা তো বলেননি তারা সেই বিবৃতিতে। এটা কেন বলবেন তুমি যদি বলছো, কারণ আমাদের এখানে প্রতি সপ্তাহে একদিন ব্রিফিং হয়, ঠিক আছে, রোজ হয় না। এখন ওই মিটিংটার পরে তারা সবাই মরিশাস চলে গিয়েছিলেন, মরিশাস থেকে আসার পর এখানে ছুটি ছাটা ছিল, ব্রিফিং হতে পারেনি। ফলে এই দিনের ব্রিফিংটা, তারপরেই প্রথম ব্রিফিং খলিলুর রহমানের সঙ্গে বৈঠক নেই। ফলে সেই কারণেই প্রশ্নটা উঠেছে। এবং কি মরিশাসে তো খলিলুর রহমান বলেছেন সাংবাদিককে যে ইন্টারভিউ দিতে গিয়ে যে আমরা শেখ হাসিনা প্রত্যাপনের দাবি করেছি, এবং তখন সেই কারণেই এই প্রশ্নটা পড়াশোনা করা দাবি করেছেন। আপনাদের মত কি? মত হচ্ছে যে আমরা করছি, আমরা খতিয়ে দেখছি আইনি এবং বিচার প্রক্রিয়া, মানে যেভাবে বিচার হয়েছিল সেই প্রক্রিয়াটা খতিয়ে দেখছি। কাগজ পাঠিয়েছেন কিনা এটা সত্যি আমি জানি না, এটা আমি আরেকবার খোঁজ নিতে হবে। কিন্তু ওরা দাবি করেছেন, হয়তো দিয়ে থাকতে পারেন, আমার সেটা আমি জানি না সঠিক। ওরাও বলেননি যে আমরা কাগজ দিয়েছি, দাবি জানিয়েছেন, কিন্তু লিখিত দাবি জানিয়েছেন কিনা সেটা বলেননি। কিন্তু সেটা মানে ওই বিবৃতিতেও উল্লেখ করা নেই। ফলে ফারাক আছে, দৃষ্টিভঙ্গির ফারাক আছে। কিন্তু তার মানে কি এই যে ভারত উপেক্ষা করেছে? তা নয়, উপেক্ষা করেনি। ভারত বলেছে সিরিয়াস, ওরা চাইছিলেন ইমিডিয়েটলি কিছু সমাধান হোক। ভারত বলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 70-এর উপরে বাইল্যাটারাল মেকানিজম আছে, তার মধ্যে যৌথ নদী কমিশন আছে, সীমান্ত সংক্রান্ত আছে, টেরোরিজম সংক্রান্ত আছে। সেই বিষয়ে যে ওয়ার্কিং গ্রুপ গুলো, সেগুলো এক এক করে এখন বৈঠক শুরু হবে। সেই বৈঠকে এগুলো নিষ্পত্তি হবে। সেগুলো নিষ্পত্তি হওয়ার পর সদর্থক যদি হয় নিষ্পত্তি, তখন কিছু কিছু চুক্তি আবার নতুন করে স্বাক্ষরিত হতে পারে, গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ততদিনের মধ্যে যদি শেষ না হয় তাহলে পুরোনো চুক্তি বহাল থাকবে। আর যদি সম্ভব হয় নতুন কোনো সমঝোতায় আসা, সেটা তখন শুরুই হয়নি বৈঠক, ফলে তো কিছু বলা যাবে না কোন বিষয়ে বৈঠক শুরু হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এটা বলেছে যে আমরা সিরিয়াসলি চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে মানুষের স্বার্থে, এবং আমরা এই যে বাইল্যাটারাল মেকানিজম গুলো আছে এগুলো খুব আশা করছি খুব দ্রুত শীঘ্র শুরু হবে, এটাও। তো খলিলুর রহমানের এই যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বক্তব্য, এর জবাবে ভারতের কোনো বক্তব্য পাওয়া গেছে না? এটা তো তাদের পার্টি সংক্রান্ত বিষয়। ভারত সরকার তো পার্টিগত বিষয় কি, রাজনৈতিক বিষয় কি, কোন দলের কি নেতৃত্ব দেবেন, এটা ভারত সরকার। বৈঠকটা তো হচ্ছে সরকারের সঙ্গে।
বিজেপি নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে তারেক রহমানের চিঠি দিয়েছেন হুমায়ুন কবির, বা চিঠি দিয়েছেন এই কারণেই তাকে শুভেচ্ছা সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যে বিএনপির দল ইতিমধ্যে চীনে রওনা হয়ে গিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেখানে বিএনপির থেকে কোনো পরামর্শ এখনো পর্যন্ত আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এরকম কিছু শুনিনি, এরকম কিছু জানি না, বা RSS থেকেও দেওয়া হয়েছে এরকম কিছু আমি শুনিনি। আর ভারত সরকার তো দেওয়ার কোনো প্রশ্নই নেই, বা সরকার কেন রাজনৈতিক দলের নিয়ে প্রশ্ন মাথা কামাবে, কে নেতৃত্ব দেবেন দেবেন না এই দল ঠিক করবে না। মানে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনা করতে পারে, কিন্তু সেটা তো সরকার স্তরে আলোচনা হবে। আরেকটি বিষয় হয়তো আমার মনে হয় বিষয়টা প্রকাশ্যে আসেনি হয়তো, দুটি জিনিস আছে, দুটি খবরের কথা বলে দিই আর কি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ওই খলিলুর রহমান, তুমি শুনেছিলে যে জাতিসংঘে পৌরহিত্য করার একটা সম্ভাবনা, সুযোগ, যেক্ষেত্রে হয়তো সহায়তা করার ভারতের সহযোগিতা প্রয়োজন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না, কারণ সম্ভবত তার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করা হবে না, কারণ তিনি দেরি করে ফেলেছেন। ওটাতে তৌহিদ হাসান ছিলেন, তারই হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে তাকে সরিয়ে খলিলুর রহমানকে প্রার্থী পদ যখন করা হয় দেরি হয়ে গেছে বলে আমি শুনেছি। আর দ্বিতীয় হলো যে ভারতের একটি নতুন হাই কমিশনার হয়তো নিযুক্ত হতে চলেছেন। তিনি রাজনৈতিক নেতা, তার নাম দীনেশ ত্রিবেদী। তিনি কংগ্রেস থেকে রাজনীতি শুরু করে জনতা দল হয়ে, তৃণমূল কংগ্রেস হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, এবং তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর মন্ত্রিসভায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর মন্ত্রিসভায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, নির্বাচিত করতেন। কলকাতায় পড়াশোনা করেছেন, গুজরাটি হলো, বাংলা বলেন ঝরঝরে। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো বাংলাদেশে নিযুক্ত হয়নি, যেটা হওয়ার কথা আগে শোনা যাচ্ছিল যে রাজনীতিবিদ হবে, আর বোধহয় আগে বলেও থাকতে পারি যে কোনো কূটনীতিবিদ নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব। সেটার সিদ্ধান্ত, তার অর্থ কি, কিভাবে বাংলাদেশের দেখছে, কিভাবে বা কেন করা হলো, খুব ডিটেল এখনো সেই হিসেবে জানি না। যে তাহলে ভারত গোটা বাংলাদেশটাকে আবার রাজনৈতিক দিক থেকে হয়তো দেখতে চাইছে, তার অর্থ কি সেটা ভবিষ্যতে বলবে।